আজ আমরা আলোচনা করছি ভারতবর্ষের ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত নিয়ে, বক্সারের যুদ্ধ, ১৭৬৪ সাল। দেখুন, পলাশির যুদ্ধের কথা আমরা প্রায়ই শুনি, কিন্তু আজকের আলোচনায় আমরা দেখব কিভাবে বক্সারের ময়দানে যা ঘটেছিল সেটা শুধু একটা জয়-পরাজয় ছিল না, বরং এটা ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য ভারতে এক নতুন অধ্যায়ের শুরু। এর প্রভাব কিন্তু আজও আছে। ঠিক তাই। পলাশী ১৭৫৭ সালের যুদ্ধ নিঃসন্দেহে জরুরি ছিল। বাংলায় কোম্পানির প্রভাব বিস্তারের শুরু তো ওখান থেকেই। কিন্তু বক্সার ছিল আরও অনেক বেশি মৌলিক একটা পরিবর্তন। বলা যেতে পারে, পলাশী যদি ভিত খোঁড়া হয়, তাহলে বক্সার ছিল সেই ভিতের ওপর ইমারত তৈরির আইনি একটা ছাড়পত্র পাওয়ার মতো। এই যুদ্ধের পরেই কিন্তু ক্ষমতার যে ভরকেন্দ্র সেটা পুরোপুরি ইংরেজদের দিকে চলে যায়, আর ভারতে তাদের প্রায় ২০০ বছরের শাসনের পথটা খুলে যায়। একদম। কারণ আজকের এই যে আমাদের গভীর অনুসন্ধান, এতে আমরা চেষ্টা করব বিভিন্ন উৎসের ভিত্তিতে বুঝতে যে ঠিক কি কি কারণে এই যুদ্ধটা হলো, কেন মীর কাসেমের মতো একজন যথেষ্ট যোগ্য শাসকও শেষ পর্যন্ত পারলেন না, যুদ্ধের ময়দানে ঠিক কি হয়েছিল যা ফলাফলটা এরকম করে দিল, আর সবচেয়ে জরুরি প্রশ্ন, এই যুদ্ধের ফলাফল, বিশেষ করে ওই এলাহাবাদের চুক্তি, সেটা কিভাবে ভারতের ভবিষ্যৎকে একেবারে অন্যদিকে নিয়ে গেল। চলুন শুরু করা যাক একদম প্রেক্ষাপট থেকে। অবশ্যই, কারণটা ঠিকমতো বুঝতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে, পলাশীর ঠিক পরের সময়টায়। হ্যাঁ, পলাশির যুদ্ধের পর তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজউদ্দৌলাকে সরিয়ে দিল, মীর জাফরকে বাংলার মসনদে বসালো। কিন্তু খুব তাড়াতাড়ি বোঝা গেল যে মীর জাফর আসলে কোম্পানির হাতের পুতুল ছাড়া কিছুই নন। তার নিজস্ব প্রশাসনিক ক্ষমতা বা দক্ষতা কোনোটাই তেমন ছিল না। তার ওপর কোম্পানি আর তার কর্মচারীদের ব্যক্তিগত লোভ, তাদের যে নিরন্তর চাহিদা, সেগুলো মেটাতে গিয়ে তিনি একদম হিমশিম খেয়ে যাচ্ছিলেন। রাজ্যের কোষাগার প্রায় ফাঁকা। ঠিক। ইংরেজরাও এটা বুঝতে পারছিল যে মীর জাফর তাদের যে লম্বা সময়ের স্বার্থ সেটা ঠিক রক্ষা করতে পারছেন না। তাদের এমন একজন নবাব দরকার ছিল যিনি অন্তত প্রশাসনিক দিকটা সামলাতে পারবেন, আবার কোম্পানির দাবি দাওয়াও মেটাতে পারবেন। এই পরিস্থিতিতেই তারা মীর জাফরের জামাতা মীর কাসিমকে বেছে নেয়। ১৭৬০ সালে বেশ নীরবেই ক্ষমতা হস্তান্তর হল। মীর জাফরকে সরিয়ে মীর কাসিম নবাব হলেন। কিন্তু মীর কাসিম তো মীর জাফরের মতো অতটা দুর্বল ছিলেন না। তিনি তো বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন, তাই না? এখানেই কিন্তু ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং হয়ে ওঠে। দেখুন, মীর কাসেম ছিলেন অত্যন্ত বুদ্ধিমান, বেশ স্বাধীনচেতাও ছিলেন, আর দক্ষ প্রশাসকও। তিনি খুব দ্রুত বুঝেছিলেন যে কোম্পানির এই যে লাগামহীন ক্ষমতা আর তাদের কর্মচারীদের ব্যক্তিগত ব্যবসা, ওই যে দস্তকের অপব্যবহার, সেটা বাংলার অর্থনীতিকে শেষ করে দিচ্ছে, আর নবাবের ক্ষমতাকেও খর্ব করছে। তাই তিনি প্রথমেই কিছু প্রশাসনিক আর অর্থনৈতিক সংস্কারে হাত দিলেন। রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে নিয়ে গেলেন, যাতে কোম্পানির সরাসরি প্রভাব থেকে কিছুটা দূরে থাকা যায়। আর তার সেনাবাহিনীর সংস্কারের যে উদ্যোগ, সেটাও তো খুব গুরুত্বপূর্ণ ছিল। অবশ্যই। তিনি বুঝেছিলেন, কোম্পানির সামরিক শক্তির যদি মোকাবেলা করতে হয়, নিজের সেনাবাহিনীকে আধুনিক করা ছাড়া উপায় নেই। তিনি ইউরোপীয় ধাঁচে, বিশেষ করে আর্মেনিয়ান প্রশিক্ষক গ্রেগরি গুরগিন খানের সাহায্যে সেনাবাহিনীকে নতুন করে সাজানোর চেষ্টা করেন। নতুন অস্ত্র কারখানা বসালেন মুঙ্গেরে, যাতে কামান বা বন্দুক দেশেই তৈরি করা যায়। এমনকি ফরাসিদের সাহায্যও নেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। একই সাথে তিনি তো কোম্পানির যে বিশেষ বাণিজ্যিক অধিকারগুলো ছিল সেগুলো কমানোর চেষ্টা করেছিলেন। হ্যাঁ, আর এটাই ছিল সংঘাতের অন্যতম প্রধান কারণ। দেখুন, কোম্পানি আর তার কর্মচারীরা দস্তক বিনা শুল্কে বাণিজ্য করার যে ছাড়পত্র, সেটার ব্যাপক অপব্যবহার করছিল। এর ফলে দেশীয় বণিকরা একদম অসম প্রতিযোগিতার শিকার হচ্ছিলেন, আর নবাবের কোষাগার থেকে বিপুল পরিমাণ রাজস্ব চলে যাচ্ছিল। মীর কাসিম প্রথমে ইংরেজদের এই অপব্যবহার বন্ধ করতে বলেন, কিন্তু তাতে তো কাজ হলো না। তখন তিনি একটা বেশ সাহসী পদক্ষেপ নিলেন। তিনি সব বণিকের জন্যই ভেতরের বাণিজ্যের শুল্ক তুলে দিলেন। এর ফলে কি হলো, ইংরেজদের যে বিশেষ সুবিধাটা ছিল সেটা আর রইল না। এতে তারা ভীষণ ক্ষুব্ধ হল। তাহলে এই সব মিলিয়েই কি সংঘাতটা একদম অনিবার্য হয়ে পড়ল? একজন স্বাধীনচেতা নবাব যিনি নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করতে চাইছেন, সেটা তো কোম্পানির স্বার্থের উল্টো দিকে ছিল। একদম। ইংরেজরা চেয়েছিল একজন অনুগত নবাব, কিন্তু মীর কাসিম প্রমাণ করছিলেন যে তিনি নিজের শর্তে শাসন করতে চান।
কোম্পানির যে কলকাতা কাউন্সিল ছিল তারা তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনতে শুরু করে। পরিস্থিতি খুব দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। আর ১৭৬৩ সালে বেশ কয়েকটা ছোট ছোট যুদ্ধ হয়, যেমন কাটুয়া, গিরিয়া, উদয়নালা। এগুলোতে মীর কাসিম পরাজিত হন, বাংলা থেকে বিতাড়িত হয়ে আওধে আশ্রয় নিতে বাধ্য হন। কিন্তু তিনি তো হাল ছাড়েননি। তিনি আওধের নবাব সুজাউদ্দৌলা আর মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে একটা জোট তৈরি করেন। এই জোটটার তাৎপর্য কী ছিল? এই জোট গঠনটা একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা। ভাবুন, একদিকে ক্ষমতাচ্যুত কিন্তু তখনও প্রভাবশালী মীর কাসিম, অন্যদিকে উত্তর ভারতের অন্যতম শক্তিশালী শাসক আওধের নবাব সুজাউদ্দৌলা। আর তাদের সাথে যোগ দিয়েছেন স্বয়ং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম। যদিও তখন তার ক্ষমতা অনেকটাই সীমিত, তবুও তার একটা প্রতীকী গুরুত্ব ছিল, মানে বিশাল। এই তিনজন প্রধান শক্তির এক হওয়া এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য একটা বিরাট চ্যালেঞ্জ তৈরি করেছিল। এর আগে এত বড় সম্মিলিত দেশীয় শক্তির মুখোমুখি তাদের হতে হয়নি। মনে হচ্ছিল যেন এবার হয়তো ইংরেজদের ভাগ্য নির্ধারিত হতে চলেছে। আচ্ছা, এবার তাহলে যুদ্ধের প্রস্তুতির দিকে একটু নজর দেয়া যাক। একদিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনী, তাদের সৈন্য সংখ্যা কিন্তু তুলনায় বেশ কম ছিল। হ্যাঁ, কোম্পানির পক্ষে মেজর হেক্টর মুনরোর নেতৃত্বে সৈন্যসংখ্যা ছিল সব মিলিয়ে হয়তো ৭,০০০ কি ৮,০০০-এর কাছাকাছি। এদের মধ্যে আবার ইউরোপীয় সৈন্য ছিল কম, বেশিরভাগই ছিল ভারতীয় সিপাহী। কিন্তু তারা ছিল অত্যন্ত সুশৃঙ্খল, ইউরোপীয় কায়দায় ট্রেনিং পাওয়া আর আধুনিক অস্ত্রে সজ্জিত। বিশেষ করে তাদের কামানগুলো ছিল হালকা আর দ্রুত বহনযোগ্য। তাদের সবচেয়ে বড় শক্তি ছিল তাদের একীভূত কমান্ড, মানে নেতৃত্ব এবং রণকৌশলের স্বচ্ছতা। আর অন্যদিকে ছিল ওই ভারতীয় জোট, মীর কাসিম, সুজাউদ্দৌলা এবং দ্বিতীয় শাহ আলম। তাদের সম্মিলিত বাহিনী তো আকারে বিশাল ছিল, তাই না? প্রায় ৪০,০০০ বা তারও বেশি। সংখ্যাটা সত্যিই বিশাল ছিল, প্রায় ৪০,০০০ থেকে ৫০,০০০-এর মতো। এরকমই বিভিন্ন সূত্রে পাওয়া যায়। মানে কাগজে কলমে দেখলে এটা একটা অপ্রতিরোধ্য শক্তি মনে হতে পারে, কিন্তু এখানেই সংখ্যার বাইরেও কিছু বিষয় চলে আসে, বুঝলেন? এই বিশাল বাহিনীর মধ্যে নানান ধরনের সৈন্য ছিল, মুঘল অশ্বারোহী, আওধের পদাতিক, মীর কাসিমের নিজস্ব কিছু অনুগত বাহিনী। এদের অস্ত্রশস্ত্রম, এদের প্রশিক্ষণ, এদের যুদ্ধ কৌশলের মধ্যে কোনো মিল ছিল না, একটা সমন্বয়ের অভাব ছিল। তাহলে মূল সমস্যাটা ছিল ঐক্যের অভাব আর নেতৃত্বের দুর্বলতা। একদম ঠিক ধরেছেন। এখানেই যা আকর্ষণীয় তা হল এত বড় একটা জোট, অথচ তাদের মধ্যেকার বোঝাপড়াটা ছিল খুব দুর্বল। তিন নেতার লক্ষ্য আর স্বার্থও কিন্তু পুরোপুরি এক ছিল না। সুজাউদ্দৌলা হয়তো নিজের আঞ্চলিক প্রভাব বাড়াতে বেশি আগ্রহী ছিলেন, মীর কাসিম চাইছিলেন বাংলা ফিরে পেতে, আর শাহ আলম তিনি চাইছিলেন মুঘল কর্তৃত্ব আবার প্রতিষ্ঠা করতে। এই যে আলাদা আলাদা লক্ষ্য, এটা যুদ্ধের ময়দানে একসঙ্গে কৌশল নিতে বাধা দিয়েছিল। তাদের মধ্যে পারস্পরিক বিশ্বাসের অভাবও ছিল বলে মনে করা হয়। মানে সংখ্যা অনেক বেশি হওয়া সত্ত্বেও এই অনৈক্য আর একটা পরিষ্কার কার্যকরী যুদ্ধ পরিকল্পনার অভাব, এটাই ছিল তাদের সবচেয়ে বড় দুর্বলতা। তাহলে যুদ্ধের দিন ঠিক কি ঘটল? ২৩শে অক্টোবর ১৭৬৪, বিহারের বক্সার প্রান্তরে। সেদিন গঙ্গার তীরে বক্সার নামে জায়গায় দুই বাহিনী মুখোমুখি হল। ভারতীয় জোটের ওই বিশাল সৈন্য সমাবেশ দেখে প্রথমে হয়তো মনে হতেই পারত যে ব্রিটিশদের জেতার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর খুব দ্রুতই পরিস্থিতি পাল্টেতে থাকল। কিভাবে? ব্রিটিশদের রণকৌশল কি বিশেষ কিছু ছিল? মেজর হেক্টর মুনরো খুব দক্ষতার সাথে তার বাহিনীকে সাজিয়েছিলেন। তার পদাতিক বাহিনী অত্যন্ত শৃঙ্খলার সাথে গুলি চালিয়ে ভারতীয় ব্যূহকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। কিন্তু সবচেয়ে কার্যকরী প্রমাণিত হয়েছিল তাদের কামান। ব্রিটিশদের গোলন্দাজ বাহিনী ছিল তুলনামূলকভাবে হালকা, কিন্তু অনেক বেশি দ্রুত আর নিখুঁতভাবে গোলা ছুটতে পারত। এই কামানের গোলাই কিন্তু ভারতীয় বাহিনীর মধ্যে ব্যাপক ক্ষতি করে আর তাদের মনোবল একেবারে ভেঙে দেয়। আর ভারতীয় জোটের ভেতরের যে দুর্বলতাগুলো, সেগুলোকে যুদ্ধের ময়দানে আরও প্রকট হয়ে উঠল। অবশ্যই যুদ্ধের একদম গুরুত্বপূর্ণ মুহূর্তে নেতৃত্বের অভাবটা খুব স্পষ্ট হয়ে ওঠে।
সুজাউদ্দৌলার বাহিনী বেশ সাহসের সাথে লড়াই করেছিল ঠিকই, কিন্তু মুনরোর ওই সুশৃঙ্খল বাহিনীর সামনে তারা বেশিক্ষণ টিকতে পারেনি। মীর কাসেমের ভূমিকা নিয়েও কিছু প্রশ্ন থেকে যায়। যুদ্ধের একটা পর্যায়ে তিনি হয়তো যুদ্ধক্ষেত্র থেকে কিছুটা সরে গিয়েছিলেন, অথবা তার বাহিনী ততটা কার্যকারী ভূমিকা পালন করতে পারেনি, তেমন কোনো তথ্য নেই। মুঘল সম্রাট শাহ আলমের বাহিনীও তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি। বিভিন্ন অংশের মধ্যে কোনো রকম সমন্বয়ই ছিল না। ফলে বিশাল সংখ্যা থাকা সত্ত্বেও তারা একটা মিলিত শক্তি হিসেবে লড়াই করতে পারল না। এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। যুদ্ধ কি শুধু অস্ত্র আর সৈন্য সংখ্যা দিয়ে জেতা যায়, নাকি শৃঙ্খলা, নেতৃত্ব আর কৌশলের ভূমিকা তার চেয়েও বেশি? ফলে যা হওয়ার তাই হল, ভারতীয় জোটের প্রতিরোধ ভেঙে পড়ল। হ্যাঁ, কয়েক ঘন্টার মধ্যেই যুদ্ধ কার্যত শেষ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা সম্পূর্ণ এবং যাকে বলে নিরঙ্কুশ সামরিক বিজয় লাভ করল। দেখুন, পলাশী যুদ্ধ নিয়ে যেমন বিশ্বাসঘাতকতা বা ষড়যন্ত্রের অভিযোগ ওঠে, বক্সারের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো প্রশ্ন তোলার জায়গা ছিল না। এটা ছিল খোলা ময়দানে দুই পক্ষের সামরিক শক্তির সরাসরি পরীক্ষা। আর সেই পরীক্ষায় ব্রিটিশরা তাদের শ্রেষ্ঠত্ব, মানে সামরিক শ্রেষ্ঠত্ব, সন্দেহাতীতভাবে প্রমাণ করেছিল। তাহলে এই যে নিরঙ্কুশ জয়, এরপর ফলাফলটা কি দাঁড়ালো? পরাজিত ভারতীয় শাসকদের কি হলো? যুদ্ধে হারার পর মীর কাসেমের সব আশা শেষ, তাকে আবার পালাতে হলো। আর শোনা যায় কয়েক বছর পর খুব দুর্দশার মধ্যে, মানে অজ্ঞাতবাসে তার মৃত্যু হয়। সুজাউদ্দৌলা পরাজিত হয়ে রোহিলা খণ্ডে পালিয়ে যান। পরে অবশ্য তিনি ইংরেজদের সাথে একটা চুক্তি করে শর্ত সাপেক্ষে অবধ ফেরত পেয়েছিলেন, কিন্তু তার ক্ষমতা অনেকটাই কমে গিয়েছিল। তিনি কার্যত কোম্পানির আশ্রিত শাসকে পরিণত হন। আর মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম, তার অবস্থা তো আরও করুণ হয়ে পড়েছিল নিশ্চয়ই। হ্যাঁ, মুঘল সম্রাটের অবস্থা ছিল সবচেয়ে শোচনীয়। তিনি তো অসহায় অবস্থায় ইংরেজদের কাছে একরকম আত্মসমর্পণই করেন, তাদের সুরক্ষার অধীনে চলে আসেন। তার আর দর কষাকষির কোনো জায়গাই ছিল না। তিনি পুরোপুরি ব্রিটিশদের করুণার পাত্রে পরিণত হলেন। আর এই পরিস্থিতিটাই পরের বছরের ওই ঐতিহাসিক চুক্তির পথ তৈরি করে দেয়। আপনি এলাহাবাদের চুক্তির কথা বলছেন, ১৭৬৫ সালের সেই চুক্তি। এটাই কি বক্সারের যুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলাফল? নিঃসন্দেহে। বক্সারের যুদ্ধ যদি হয় শরীরে আঘাত, তাহলে এলাহাবাদের চুক্তি ছিল সেই আঘাতের ওপর আইনি অধিকারের একটা সিলমোহর লাগিয়ে দেওয়া। এই চুক্তিটা ১৭৬৫ সালে হয়েছিল। দুটো আলাদা চুক্তি সই হয়েছিল, একটা মুঘল সম্রাটের সাথে, অন্যটা অওধে মুবাবের সাথে। কিন্তু সবচেয়ে সুদূরপ্রসারী শর্তটা আদায় করা হয়েছিল মুঘল সম্রাটের কাছ থেকে। সেটাই কি সেই বিখ্যাত দেওয়ানি অধিকার? একদম। এই চুক্তির মাধ্যমে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম বার্ষিক ২৬ লক্ষ টাকার বিনিময়ে বাংলা, বিহার আর ওড়িশা, এই তিনটে অত্যন্ত সমৃদ্ধ প্রদেশের দেওয়ানি অর্থাৎ রাজস্ব আদায়ের সম্পূর্ণ আইনি অধিকার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিতে বাধ্য হন। ভাবুন একবার, একটা বিদেশি বাণিজ্যিক কোম্পানি যারা এদেশে ব্যবসা করতে এসেছিল, তারা এখন আইনত এই বিশাল অঞ্চলের কোটি কোটি মানুষের কাছ থেকে সরাসরি ট্যাক্স বা কর আদায় করার ক্ষমতা পেয়ে গেল। এর প্রভাব ঠিক কতটা গভীর ছিল? এটা কি শুধু আর্থিক লাভের বিষয় ছিল? আবার বিলেতেও মুনাফা পাঠাত, মানে ভারতের টাকা দিয়েই ভারতকে নিয়ন্ত্রণ করার পথ খুলে গেল। দ্বিতীয়ত, রাজস্ব আদায়ের সাথে সাথে প্রশাসনিক ক্ষমতাও চলে আসে। যদিও নবাবের হাতে নিজামাত বা প্রশাসনিক ও ফৌজদারি দায়িত্ব রইল বলা হয়, কিন্তু অর্থনৈতিক ক্ষমতা ছাড়া সেটা ছিল আসলে ক্ষমতাহীন একটা দায়িত্ব। এর ফলে একটা অদ্ভুত দ্বৈত শাসন ব্যবস্থা তৈরি হয়, যেখানে ক্ষমতা থাকলো কোম্পানির হাতে আর দায়িত্ব থাকলো নবাবের হাতে। আর নবাব পুরোপুরি কোম্পানির ওপর নির্ভরশীল হয়ে পড়লেন। তৃতীয়ত, এবং আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই দেওয়ানি লাভ কোম্পানিকে ভারতে এক ধরনের বৈধতা বা লেজিটিমেসি দিল। তারা আর শুধু তলোয়ারের জোরে ক্ষমতা দখলকারী শক্তি রইল না, বরং মুঘল সম্রাটের ফরমান বলে শাসনকারী শক্তি হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করল, অন্তত কাগজে কলমে। উৎসের ভাষায় যাকে বলা হচ্ছে ভারতের শাসক হওয়ার বৈধ অধিকার। তাহলে যদি আমরা পলাশী আর বক্সারের তুলনা করি, মানে দুটোকেই পাশাপাশি রাখি, তাহলে বক্সারের গুরুত্বটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? দেখুন, পলাশীর যুদ্ধ ছিল মূলত বাংলায় কোম্পানির রাজনৈতিক প্রভাব বিস্তারের শুরু। সেটা ছিল অনেকটা বিশ্বাসঘাতকতা আর ষড়যন্ত্রের ফল।
যেখানে নবাবের সেনাপতিদের একটা বড় অংশ যুদ্ধই করেনি। কিন্তু বক্সার ছিল একেবারে অন্য ঘটনা। এটা ছিল সরাসরি সামরিক লড়াই, যেখানে উত্তর ভারতের ৩টি প্রধান শক্তি একসাথে লড়েও হেরে গেল। তাই বক্সারের জয় পলাশির চেয়েও অনেক বেশি তাৎপর্যপূর্ণ ছিল। পলাশি দিয়েছিল প্রভাব, বক্সার দিল আসল ক্ষমতা, এবং সেই ক্ষমতা প্রয়োগের আইনি অধিকার বা বৈধতা। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির চরিত্রও তো একটা বিরাট পরিবর্তন এসেছিল এরপর, তাই না? হ্যাঁ, এটাই বোধহয় সবচেয়ে মৌলিক পরিবর্তন। বক্সারের যুদ্ধ আর দেওয়ানি লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর শুধু একটা কর্পোরেট কোম্পানি রইল না, তারা ধীরে ধীরে একটা শাসকের ভূমিকায় চলে এলো। তাদের প্রধান লক্ষ্য আর শুধু বাণিজ্য করে লাভ করা রইল না, বরং ভারতের ভূমি থেকে যতটা সম্ভব রাজস্ব আদায় করা আর সেই টাকা ব্যবহার করে নিজেদের সাম্রাজ্য বাড়ানো, এটাই হয়ে দাঁড়ালো মূল উদ্দেশ্য। ব্যবসায়ী থেকে তারা পরিণত হল শাসক, প্রশাসক এবং কর সংগ্রাহকে। তাদের কাজকর্ম ভারতের অর্থনীতি আর সমাজকে গভীরভাবে প্রভাবিত করতে শুরু করল। যদি আমরা এটিকে বৃহত্তর চিত্রের সাথে যুক্ত করি, তাহলে দেখব যে এই দেওয়ানি লাভই ছিল সেই ভিত যার উপর দাঁড়িয়ে ব্রিটিশরা পরবর্তী প্রায় ২০০ বছর ধরে ভারতে তাদের ঔপনিবেশিক শাসন চালিয়েছিল। সুতরাং সবদিক বিচার করলে এটা বলাই যায় যে বক্সারের যুদ্ধই ছিল সেই নির্ণায়ক ঘটনা যা ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের আসল ভিত্তিটা স্থাপন করেছিল। এই যুদ্ধের ফলাফলই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একরকম অপ্রতিরোধ্য করে তোলে আর ভারতের পরাধীনতার পথ খুলে দেয়। একদম। পলাশি হয়তো দরজাটা খুলেছিল, কিন্তু বক্সার সেই দরজার ভেতরে ঢুকে ঘর দখল করার আইনি অধিকারটা দিয়ে দিয়েছিল বলা যেতে পারে। তাহলে আজকের এই বিস্তারিত আলোচনা থেকে আমরা দেখলাম কিভাবে মীর কাসিমের মতো একজন যোগ্য শাসকের চেষ্টাও ব্যর্থ হল, কিভাবে ৩টি ভারতীয় শক্তির সম্মিলিত প্রতিরোধ ভেঙে পড়ল, আর কিভাবে ১৭৬৪ সালের একটা যুদ্ধ আর তার পরের বছরের একটা চুক্তি ভারতবর্ষের ইতিহাসের গতিপথকে চিরতরে বদলে দিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসায়ী থেকে শাসকের আসনে বসল, আর ভারত ধীরে ধীরে ঔপনিবেশিক শাসনের অধীনে চলে গেল। আর এখানেই হরেক আমাবে আজকের আলোচনার শেষে একটা গভীর চিন্তার খোরাক থেকে যায়। উৎসের তথ্যের উপর ভিত্তি করেই যদি আমরা আরেকটু ভাবি, এই যে বৈধতা অর্জনের ধারণাটা, এলাহাবাদের চুক্তির মাধ্যমে দেওয়ানি লাভ, এটা ব্রিটিশদের জন্য ঠিক কতটা জরুরি ছিল? মানে নিছক সামরিক শক্তি দিয়ে কোনো এলাকা দখল করা আর সেই অঞ্চলের সর্বোচ্চ শাসকের, যদিও তিনি নামমাত্র, কাছ থেকে শাসন আর কর আদায়ের অধিকার আদায় করা, এই দুটোর মধ্যে কৌশলগত বা মনস্তাত্ত্বিক পার্থক্যটা কোথায়? এ ঘটনা ক্ষমতার প্রকৃতি, বৈধতার ধারণা আর কিভাবে একটা বাণিজ্যিক শক্তি ধীরে ধীরে রাজনৈতিক আর সার্বভৌম শক্তিতে রূপান্তরিত হতে পারে, সে সম্পর্কে আমাদের কি শেখায়? এই প্রশ্নগুলো হয়তো আমাদের আরও ভাবনার সুযোগ করে দেবে।